টিভিতে তার বক্তৃতা প্রচারও চলছে। এটা ইলেকশন কমিশনের রুলসের মধ্যে পড়ে কিনা, কারণ আমরা যতদূর জানি যে নির্বাচন চলাকালীন কোনোভাবে তাদের যারা অংশগ্রহণ করবে তাদের কোনোভাবে প্ররোচিত করা যায় না, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে। তাই এ তো দেখতে পাচ্ছি যে প্রত্যক্ষভাবেই একেবারে তাদের প্ররোচনা দেওয়া হচ্ছে এবং কাকে ভোট দেবার আমার কথা, আমাদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে লোকেদের বিরুদ্ধে মন্তব্য করা, এগুলো ক্রমাগত চলছে। তো আমাদের এখানে চিরকালই মোটামুটি শান্তিপূর্ণ ইলেকশন হয় রাজনৈতিক সংঘর্ষ ছাড়া, কিন্তু এখানে সংঘর্ষ ছাড়াই চারজন এই একটা অদ্ভুত মৃত্যু এবং গুলি চলা, যেটার কোনো যুক্তি নেই। একটা খণ্ডযুদ্ধ হয় পুলিশের সাথে, একটা ডেপুটেশন দিতে গিয়ে মারামারি হয়, পুলিশ গুলি চালালো, পুলিশ আহত হলো, ইত্যাদি ইত্যাদি। এখানে নিরীহ চারজন গুলি করে মার খেলো, তারা লাইনে দাঁড়িয়েছিল ভোট দেবে বলে। আর অর্থাৎ এর পেছনে একটা উদ্দেশ্য আছে, হয়তো বা কেন্দ্রীয় রুলিং পার্টি তারা চাইছে একটা প্যানিক ক্রিয়েট করতে, রেস্ট অফ দ্য ইলেকশনটা যাতে ব্যাহত হয়। এটা আমরা খুব হালকাভাবে নিচ্ছি না। আমরা দেশের মানুষকে বোঝাতে চাই যে একটা উদ্দেশ্য প্রণোদিত গুলি করে খুন করা হলো চারজনকে। আট দফায় নির্বাচন, শয়ে শয়ে বাহিনী, কেন্দ্রীয় কোম্পানি, প্রত্যেক মানুষের মনে প্রত্যাশা ছিল নির্বাচন ভীষণ শান্তিপূর্ণ হয়, ভালোভাবে হবে। কিন্তু আমরা জানতাম যে এই সমস্ত বাহিনীকে রাখার পেছনে অসৎ উদ্দেশ্য কাজ করছে এবং ক্রমশ যত পরাজয় সম্পর্কে বিজেপি নিশ্চিন্ত হচ্ছে তত বেশি করে তাদের আক্রমণাত্মক ভূমিকা সামনের দিকে এগিয়ে আসছে। একটা রাজ্যের নির্বাচনে এই পরিমাণে প্রধানমন্ত্রীর আগমন ভাবা যায় না। ভারতবর্ষ অতীতে কখনো এমন জিনিস হয়েছে বলে আমার জানা নেই। আগে নির্বাচন হলে প্রধানমন্ত্রী একবার আসতেন, হয়তো ব্রিগেডে একটা সভা করতেন, কোনো জেলায় গিয়ে কোনো একটা সভা করতেন, কিন্তু ডেলি প্যাসেঞ্জারই হচ্ছে একেবারে প্রতিদিন, সপ্তাহে। এবং এই যে তাদেরকে ঘিরে প্রশাসনিক তৎপরতা, প্রধানমন্ত্রীর নিরাপত্তা, তার যাতায়াতের যে বিরাট ব্যবস্থা, এ সবকিছু তো আমরা ভাবতে পারি না যে একটা দল তার কি বিপুল অর্থশক্তি নিয়ে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নামছে। যে ঘটনাকাল ঘটেছে তার আজকে তার জন্য আগামীকাল মমতা ব্যানার্জি, আমাদের দলনেত্রী, কালো ব্যাচ পরে সারা রাজ্যে কালা দিবস পালন করার জন্য আহ্বান জানিয়েছেন। আমরাও আজকে এখান থেকে এই সিদ্ধান্ত আবার জানাতে চাই বাংলার মানুষের কাছে যে আমরা রাজ্যের মুখ্য নির্বাচন অফিসারের কাছে আমরা আমাদের বক্তব্য রেখেছি। আমরা যে কাল কর্মসূচি পালন করতে যাচ্ছি তাও জানিয়েছি এবং তাকে কথাও বলেছি যে রাজ্যের মুখ্য নির্বাচনের প্রধান হিসাবে আপনি কেবল চিঠি ফরওয়ার্ড করে দেওয়া এই দায়িত্বটুকুর মধ্যেই নিজের দায়িত্বকে সীমাবদ্ধ রাখবেন না। আপনারও নিজস্ব কোনো মতামত যদি এর সঙ্গে আপনি যুক্ত করেন, পরিস্থিতিকে আরও কিভাবে কিছুটা স্বাভাবিক করে আনা যায়, তাহলে আমরা বাধিত থাকব। উনি সমস্ত কথা শুনে বলেছেন, আমি নিশ্চয়ই এই ব্যাপারগুলি দেখব। কিন্তু আমরা নিশ্চিন্ত, যে অত্যাচার যে যেভাবে হোক না কেন, তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন পশ্চিমবাংলায় নিশ্চিন্তভাবে পাবে। একটা শেষ কথা বলি, যে ওরা বলেছে সিইও যে উনি রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন চারটের, ওরা রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। উনি বললেন যে 4টের মধ্যে ডিএম আর এসপি কে রিপোর্ট দিতে বলেছেন। ওর কাছে রিপোর্ট নেই বলে আমাদের জানাতে পারলেন না। আর দুই, আপনারা এক সেকেন্ড প্লিজ,
কমপ্লিট করতে দিন। আর প্রাথমিক রিপোর্টের কোনো মূল্য নেই। উনি বলছেন যে 4টে আমায় কমপ্লিট আমিও তো অনেকদিন ধরে প্রেস কনফারেন্স করছি, আমি জানি আপনাদের প্রশ্ন কি করে জবাব দিতে। আমার 1 মিনিট সময় দিন। আরেকটা হচ্ছে কালকে মমতা ব্যানার্জি নিজে যারা মারা গিয়েছেন তাদের বাড়িতে যাবেন। উনি আজকে নর্থ বেঙ্গল গেলেন এবং মমতা ব্যানার্জি নিজে ওদের বাড়িতে যাবেন, যে নিহত লোকেরা, তিনি গভীর শোক ব্যক্ত করেছেন। ব্যাস আমাদের প্রাথমিক রিপোর্ট বলছে যে আমি প্রাথমিক রিপোর্ট, আমাদের কোনো প্রাথমিক রিপোর্টের কথা চেষ্টা হয়েছে। সরাসরি যে ছবি আপনারা দেখছেন নির্বাচন কমিশনের দপ্তরে, সেখানে গিয়েছিলেন তৃণমূলের প্রতিনিধিরা গিয়েছিলেন এবং মাথা ভাঙার ঘটনা নিয়ে তারা কথা বলছিলেন। অডিও ক্লিপ আজ সকাল থেকে হঠাৎ করেই বাজার গরম করে ফেলে। একে তো চতুর্থ দফার ভোট, সকাল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর বিভিন্ন জায়গা থেকে আসছে। তারই মাঝে অমিত মালব্য তিনি অডিও টুইট প্রকাশ্যে আনেন, অডিও ক্লিপ প্রকাশ্যে আনেন, তিনটি অডিও ক্লিপ। যে অডিও ক্লিপগুলো থেকে বা যে অডিও ক্লিপগুলো এনে তিনি দাবি করছেন প্রশান্ত কিশোর নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন বা একটি চ্যাট রুমে বলেছেন যে বিজেপি এবার ক্ষমতায় আসবে, এবং সেই চ্যাট রুমে ঠিক কী কী কথা হয়েছে তার 3টি অডিও ক্লিপ অমিত মালব্য প্রকাশ্যে এনেছেন। প্রথম অডিও ক্লিপ, যে অডিও ক্লিপ থেকে তিনি প্রমাণ করতে চাইছেন বা তিনি দাবি করছেন প্রশান্ত কিশোর নাকি বলেছেন যে বিজেপি এবার বাংলার ক্ষমতায়। শুনুন। हम लोग एक सर्वे करते हैं कि आप वोट किसको दीजिएगा और सरकार किसकी बन रही है। तो सरकार किसकी बन रही है उसमें प्रीडोमिनेंटली बीजेपी ही आता है हम लोग के भी सर्वे में। उसको हम लोगों ने खंगाल कर देखा भाई ऐसा क्यों आ रहा है। ऐसा इसलिए आ रहा है कि जो बीजेपी को वोट कर रहा है वो तो कह ही रहा है कि बीजेपी की सरकार बन रही है। जो लेफ्ट को वोट करने वाले 10 से 15% लोग हैं उसमें करीब 2/3 लोगों का ऐसा मानना है कि बीजेपी की सरकार बन रही है। तो वो मेजॉरिटी जो है वो आपको हमेशा सुनाई देगा, हमेशा कि बीजेपी की सरकार बन रही है। लेफ्ट का जो आदमी है वो सोचता है कि भैया कुछ भी हो बीजेपी आ जाएगी तो हमारी दुकान खुल जाएगी, कम से कम अभी ममता को तो हारना चाहिए। शुभेंदु चले गए कि प्रशांत किशोर चले आए, उसका कोई वो मुद्दा नहीं है, वो मुद्दा है ही नहीं। मोदी यहाँ पॉपुलर है, हिंदी भाषियों की 1 करोड़ से ज्यादा वोट है, दलित यहाँ पर 27% है और वो पूरी तरह से बीजेपी के साथ खड़ा है, प्लस पोलराइजेशन तो है ही है। আরও একটি অডিও ক্লিপ, সেটিও অবশ্য প্রশান্ত কিশোরের অডিও ক্লিপ বলে প্রকাশ্যে এনেছেন অমিত মালব্য, যেখানে বলা হচ্ছে তোষণের রাজনীতি করা হয়েছে এতদিন ধরে বাংলায় এবং তার বিরুদ্ধেই মানুষ এবার ভোট দেবেন, বিজেপিকে ভোট দেবেন বলে নাকি দাবি করছেন প্রশান্ত কিশোর। শুনুন। जो मेजर जो प्रॉब्लम है विच वी हैव टू एक्सेप्ट कि 20 years से देयर हैज बीन ब्लेटेंट एफर्ट एंड एवरीथिंग हैज बीन डन टू अपीज द माइनॉरिटी। अब आप बंगाल को उठाकर देख लीजिए, पॉलिटिक्स का यहाँ एक लाइन का सिंपल फलसफा ये रहा है कि जिसको मुसलमान वोट करेगा वो सरकार बनाएगा। तो पूरी जो पॉलिटिकल इकोसिस्टम रही है वो चाहे कांग्रेस की रही हो, लेफ्ट की रही हो, दीदी की रही है, वो सब और सब मुस्लिम वोट को लेने के लिए उस तरह से सोच उनकी रही है। पहली बार हिंदुओं को ऐसा लग रहा है कि अच्छा भैया हमको भी तो कोई पूछ रहा है। ऐसा नहीं है कि एकदम से सोसाइटी ही गलत है, कहीं ना कहीं देयर इज सम एलिमेंट which BJP is exploiting, and that element is coming from the blatant misuse of minority politics. আর একটি অডিও ক্লিপ, যে অডিও ক্লিপে দাবি করা হচ্ছে যে এবার মতুয়া ভোট, দলিত ভোট, সে সব ভোট বিজেপির দিকেই যাবে। দাবি করছেন কে? প্রশান্ত কিশোর নাকি তার যে আইপ্যাক, সে আইপ্যাকের সমীক্ষা থেকে এরকমই ধারণা তৈরি হয়েছে এবং এই দাবি অমিত মালব্যর অডিও ক্লিপ তিনি প্রকাশ্যে এনেছেন। শুনুন। Matua will be predominantly voting for BJP, not as unitedly as they did in Lok Sabha, लेकिन मुझे लगता है अभी भी Matua will 75 BJP 25 তৃণমূল। এই 3টি অডিও ক্লিপ প্রকাশ্যে আনার পর টুইট করেছেন অমিত মালব্য। কি টুইট করেছেন দেখুন। ক্লাব হাউস চ্যাটরুমে তৃণমূলের ভোট কুশলী প্রশান্ত কিশোর স্বীকার করে নিয়েছেন বাংলায় বিজেপি জিতছে।
তৃণমূলের অভ্যন্তরীণ সমীক্ষাতেও বলা হয়েছে বাংলায় এবার বিজেপি আসছে। এটা তো একটা ভার্সন, অর্থাৎ অমিত মালব্যর দিকের ভার্সন। প্রশান্ত কিশোর কি বলছেন নিউজ 18 বাংলাকে এক্সক্লুসিভলি জানিয়েছেন। প্রশান্ত কিশোর কি জানিয়েছেন দেখুন, কি জানিয়েছেন বিজেপি তো তাদের নেতাদের থেকে আমার বক্তব্য বেশি শুনছে। একরকম কটাক্ষ, পিকের কটাক্ষ, যে তার চ্যাটের অংশ বিশেষ নয় বরং পুরোটা প্রকাশের সাহস দেখাক বিজেপি। অর্থাৎ তিনি দাবি করছেন এটা তার চ্যাটের অংশ বিশেষ, পুরোটা প্রকাশ্যে আনুক। এবং পিকে আরো জানাচ্ছেন বাংলায় বিজেপি 100 পেরোবে না। অর্থাৎ আগেও যা বলেছিলেন এখনো নিজের অবস্থানে তিনি অনড় থাকছেন। আমরা তৃণমূল নেতাদের কাছে জানতে চেয়েছিলাম তারা কিভাবে দেখছেন প্রশান্ত কিশোরের অডিও টেপ যা প্রকাশ্যে আনছেন অমিত মালব্য, তা নিয়ে তৃণমূলের কি প্রতিক্রিয়া শুনুন। যার বিরুদ্ধে এই অভিযোগ, যার অডিও টেপ, তার একটি টুইট এসেছে। আপনারা দয়া করে সেই টুইটটিও প্রচার করুন। দেখবেন সেই টুইটে স্পষ্ট বলা আছে যে প্রশ্ন উত্তর সহ গোটা অডিও টেপটি শোনানো হোক সংবাদ মাধ্যমকে, কেটে কেটে এডিট করে আংশিক অংশ নয়। আর টুইটে কথাও বলা আছে, আগে আমি যেমন বলেছি আবারও বলছি, বিজেপি বাংলায় 100 সিটও পাবে না। বজবজের একটি ছবি দেখাবো, সেখানে ভোটারের গাড়ি ভাঙচুর করা হয়েছে এবং অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে যে প্রার্থী, একজন প্রার্থীর নামের জায়গায় লিউকোপ্লাস লাগানো রয়েছে ইভিএমে। বজবজে ভোট দিতে গিয়ে দুষ্কৃতী হামলা শিকার এক পরিবার, গাড়ি ভাঙচুর করা হয়েছে। রিটার্নিং অফিসারকে অভিযোগ জানানোয় হামলা করা হয়েছে বলে জানা যাচ্ছে। কি অভিযোগ জানানো হয়েছিল রিটার্নিং অফিসারকে? রিটার্নিং অফিসারকে অভিযোগ জানা হয়েছিল ইভিএমে এক প্রার্থীর নামে লিউকোপ্লাস দেওয়া হয়েছে, অর্থাৎ লিউকোপ্লাস দিয়ে তার নামটাই ডেকে দেওয়া হয়েছে ইভিএমে। ওই শিশু শিক্ষা নির্যাতনে ভোটটা হয়ে যাবে। প্রতিনিধি অর্পিতা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন। অর্পিতা, কারা অভিযোগ করেছেন, কি অভিযোগ করেছেন? দেখো, বজবজে 20 নম্বর ওয়ার্ড এবং সেখানে 5 নম্বর বুথ শিশু শিক্ষা নিকেতন, সেখানেই একই পরিবারের 4 সদস্য তারা গেছিলেন ভোট দিতে। এবং ভোট দিতে গিয়ে পরিবারের প্রবীণ যিনি সদস্য তিনি দেখেন যে ইভিএম মেশিনের উপরে সেখানে লিউকোপ্লাস লাগানো। তখনই তিনি সেই ঘটনার প্রতিবাদ জানান এবং প্রতিবাদ জানানোর পরে যখন তারা ফিরছিলেন তখনই আচমকা এই গাড়িতে করে তারা ফিরছিলেন এবং সেখানেই তাদের উপরে থান ইট দিয়ে এখানে তাদের উপর হামলা করা হয় এবং চড়াও হয় প্রায় 15 থেকে 20 জন দুষ্কৃতী। আমি একটুখানি গাড়ির অবস্থা দেখানোর চেষ্টা করব যে বিভিন্ন জায়গায় দুমড়ে দেওয়া হয় এবং ভেতরে যারা সদস্য যারা ছিলেন তাদেরকেও সেখান থেকে কার্যত হাতাহাতি তাদের পর্যায়ে চলে যায়। এবং এই মুহূর্তে আমি রয়েছি সেই ঘটনাস্থলে, তোমাকে একবার দেখিয়ে রাখি যে এই প্রবীণ যে পরিবারের যিনি সদস্য তার ছেলে শুভদীপ বক্সী, তিনি সরকারি চাকরি করেন এবং তার স্ত্রীর সঙ্গে ছিলেন। ঠিক কি ঘটেছিল? আমরা তো ফ্যামিলি নিয়ে আমরা গেছিলাম ভোট কেন্দ্রে। ওখানে আমার শ্বশুরমশাই এবং আমার হাজব্যান্ডের ভোট দেওয়ার কথা, আমার শাশুড়ি মায়ের আদার সেন্টার ছিল। আমরা রীতিমতো আমি ভোট দিয়ে এসেছি। আমার শ্বশুরমশাই ভোট দেওয়ার সময় উনি লক্ষ্য করেন যে ইভিএম মেশিনে একটা পার্টিকুলার বাটনে নিকোপ্লাস্টার লাগানো, তার জন্য যে ইভিএম মেশিনে যে আওয়াজটা হয় সেটা বেরোচ্ছে না, সেটা ধরতে পারে। আমার শ্বশুরমশাই রীতিমতো ওখানে কমপ্লেন করে এবং আমার হাজব্যান্ড যেহেতু গভর্নমেন্ট এমপ্লয় এবং কিছুদিন আগে ও এই ভোট কেন্দ্র থেকে ওর ডিউটি করে এসেছে, ও ব্যাপারটা পুরোটা জানায় প্রিসাইডিং অফিসারকে, কিন্তু ওরা সেরকম কোনো গায়ে মাখায়নি। ওরা তাড়াতাড়ি নিকোপ্লাস্টারটা উঠিয়ে বলছে ঠিক আছে আপনারা ভোটটা দিয়ে বেরিয়ে যান। ফেরার সময় ঠিক কি ঘটনা ঘটলো? আমরা বেরিয়ে এসেছি 100 মিটার দৌড়তে 15 থেকে 20 জন ছেলে আমাদের গাড়ি অ্যাটাক করেছে। আমাদের গাড়ি অ্যাটাক করে আমার হাজব্যান্ড যেহেতু গাড়িটা চালাচ্ছিল তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে এবং আমাকে ধরে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে এবং আমার হাজব্যান্ডের সঙ্গে হাতাহাতি হয়েছে এবং তারা চেষ্টা করেছে আমাদের গাড়ি থেকে বের করে। অর্পিতা, তুমি নজর রাখো এবং এরপর কোনো রকম কোনো ব্যবস্থা, কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়া হয় কিনা সেদিকেও নজর থাকবে। একটা ছোট্ট বিরতি। চতুর্থ দফার ভোটে ঘটনার ঘটা 5 জনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, তার মধ্যে 4 জনের মৃত্যু হয়েছে নিরাপত্তারক্ষীর গুলিতে বলে দাবি করা হচ্ছে। তারই পাশাপাশি দেখা যাচ্ছে বেশ কিছু জায়গায় প্রার্থীদের উপর হামলা হচ্ছে, প্রার্থীদের ঘিরে বিক্ষোভ দেখানো হচ্ছে। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যা একটা প্রবণতা হয়ে দাঁড়িয়েছে তা হলো সংবাদ মাধ্যমকে হামলা করা, সংবাদ মাধ্যমের উপর হামলা করা, হুমকি দেওয়া, গাড়ি ভাঙচুর করা। আমি একটু কৌস্তবের সঙ্গে কথা বলবো। কৌস্তব, এই প্রবণতা
একদিকে যেমন প্রার্থীকে ঘিরে হামলা হচ্ছে, বিক্ষোভ দেখানো হচ্ছে, পাশাপাশি সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে, কেন বলে মনে হয়? না, তৃণমূল এত উন্নয়ন করেছে, এত উন্নয়ন সব জায়গায় জায়গায় দাঁড়িয়ে আছে। প্রার্থী নিজে রবীন্দ্রনাথ ঘোষকে মাথায় হেলমেট পরে ঘুরতে হচ্ছে। মানে এটা এতদিনের বিধায়ক, এলাকায় মানুষের কাছে যাবে, মানুষ কোথায় হাত জোর করে নমস্কার করবে, পুষ্পবৃষ্টি করবে, এটা জনপ্রতিনিধি তো, এ তো কোনো সন্ত্রাসবাদী নয় যে এলাকায় আসছে মানুষ তাড়া করবে। কয়েকদিন আগে দেখছেন তৃণমূলের প্রার্থীকে বাঁশ নিয়ে লোকে তাড়া করেছে, নির্মল মাঝি মাথায় হেলমেট পরে ঘুরছে। এই এত উন্নয়ন এবং কিছু অক্সিজেন মাথায় কম যাওয়া লোকজন, এই তাদের এসব উন্নয়নের নিদানের জন্য আজকে এই অবস্থাগুলো। আমি তো তাও কোথাও কেন্দ্রীয় বাহিনীকে ধন্যবাদ দেবো, কিছু কিছু জায়গাতে তাদের প্রেজেন্স আছে বলে, নাহলে তৃণমূলের সেই সমস্ত প্রার্থীদের লোহার বর্মা পরে ঘুরতে হতো। 2018 সালে এরা পঞ্চায়েত ভোটে যে পাপ কাজ করেছে, এই কোচবিহারে যেইভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারকে লুণ্ঠিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো খুব অনভিপ্রেত ঘটনা না। আর সাথে সাথে বিজেপি, আমি এক সেকেন্ড আপনি দীর্ঘদিন সংবাদ কন্ট্রোল করতে দিলেন না, আপনি কন্ট্রোল করতে অনেকটা সময় নিয়েছেন, প্লিজ। সংবাদ মাধ্যমে আপনিও দীর্ঘদিন ছিলেন, সংবাদ মাধ্যমের উপর কেন হামলা করা হচ্ছে বলে মনে হয় আপনার? ভোট তো গণতন্ত্রের উৎসব। ঘটনাটা তীব্র নিন্দনীয়। সংবাদ মাধ্যম তারা যায় নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম আপনাদেরই এক প্রতিবেশী চ্যানেল, সেখানে এক মহিলা প্রতিনিধির উপর কিভাবে তার উপর আক্রমণ করা হয়েছিল। অত্যন্ত নিন্দনীয় ঘটনা এটি। কিছু হলেই সংবাদ মাধ্যমকে কেন সফট টার্গেট বানানো হবে? হতে পারে তাদের পরিবেশন করা খবর পছন্দ না হতে পারে, কিন্তু তাদের উপর আক্রমণ কেন করা হবে? এটা এক। আর দ্বিতীয় হচ্ছে, যেটা আমি বলতে, যেটা সৌরভ বোধহয় শুরু করেছিলেন বলতে, অবশ্যই এটা এই তৃণমূল কালচার একেবারে আমরা দেখেছি যে এখানে ডাক্তারদের সম্মান দেওয়া হয় না, ডাক্তারদের মাথায় ইট ছোড়া হয়। এখানে যারা সংবাদ মাধ্যমের কর্মীরা, এই একই জিনিস আমরা দেখছি, একই জিনিস হচ্ছে সংবাদ মাধ্যমে। এটাই বলছি, এখন অভিযোগ করছেন বিজেপি। মানে বিজেপি এখন বলছে তাদের প্রধানমন্ত্রী, মানে আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী, তাদের নেতা নরেন্দ্র মোদী এখানে এসে বলছে আত্মনির্ভর ভারতের কথা। এই দলটা পশ্চিমবঙ্গে বিজেপিটাকেই আত্মনির্ভর করতে পারলেন না, তৃণমূল নির্ভর বিজেপি। এবং এইখানে পশ্চিমবঙ্গে তারা বলছে আর নয় অন্যায়, কোচবিহারের কথা বলছে, আর নয় অন্যায় বলছে, কাদেরকে নিয়ে বলছে? নিষেধ প্রামাণিক, যারা পঞ্চায়েত ভোটে সেই নিষেধ প্রামাণিক। আমি যেমন বলছি তৃণমূলের মানুষের ভোটাধিকার লুণ্ঠিত করেছিল এই তৃণমূল, তখন তো সেই তৃণমূলের নিষেধ প্রামাণিকই ছিল। এই প্রসঙ্গে আলোচনা হবে, কেউ নিশ্চয়ই কিছু বলতে চাইবেন। আর দেবাশিস বাবু বলেছেন কিছু বলবেন, একটা ছোট্ট বিরতি নেব, একটা ছোট্ট বিরতির পর আলোচনা চলবে। পাশাপাশি চতুর্থ দফার ভোট গ্রহণ, ঘটনার ঘন ঘটায় ভরা, রক্ত ঝরল, সেই সব ছবি, এক্সক্লুসিভ ফুটেজ আপনাদের জন্য থাকবে, সঙ্গে থাকুন।